কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে এবং তোমরা পড়াশোনার ব্যাপারে উপকৃত হবে। চলো দেখে নিই আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। দেখো, থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC5 পেপারে বড় প্রশ্নের সাজেশন। তোমাদের এই পেপারের সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এই সিলেবাসের উপরে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24 নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তবে তোমাদের 2023 সালে তোমাদের পরীক্ষা হবে, 2022 সালে শেষ পরীক্ষা হয়েছে থার্ড সেমিস্টারের। এবার তোমাদের 24 সালে 2023 সালে পরীক্ষা হবে। কারণ অনেক ছেলে মেয়ে আমাদের প্রশ্ন করে 2023 সালের প্রশ্ন কই, ইত্যাদি ইত্যাদি। তোমরা কখনোই সেটা ভুল করবে না। তোমাদের 2023 সালে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু 2023 সালের পরীক্ষাটি 2024 সালে গিয়ে হচ্ছে, সেই কারণে অনেক ছেলে মেয়ে এই ভুলটা করে। এবার চলো, তোমাদের যে ইন্ডিয়ান পলিটিক্যাল থট এই সিলেবাসে কি রয়েছে সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। এটা প্রশ্ন উত্তরের PDF কপি, এখানে সাজেশন রয়েছে, সিলেবাস রয়েছে এবং সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পরপর দেওয়া রয়েছে। তোমরা সব পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের একটি পেপারের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর এর মধ্যেই থেকে যাবে। প্রতিটি প্রশ্ন সাল উল্লেখ করা থাকবে। তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তরে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা অনার্সের 3টি পেপার যদি সংগ্রহ করো 750 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি অনার্সের 3টি পেপার এবং তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স ACC পেপার এবং GE পেপার যদি তুমি নাও, অর্থাৎ তোমার 5টি পেপারের পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টারে। 5টি পেপারের নোটস যদি তোমরা একসঙ্গে নাও, তাহলে তোমাকে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলেই একদম কমপ্লিট নোটস তোমরা থার্ড সেমিস্টারে পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না। এগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এবার দেখে নাও সিলেবাসে কি রয়েছে। পলিটিক্যাল সায়েন্স অনার্স CC5 প্রাচীন ও মধ্যযুগ তোমাদের সিলেবাসে রয়েছে। ইউনিট 1-এ রয়েছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা, সংক্ষিপ্ত বিবরণ, ব্রাহ্মণিক ও শ্রমণিক ঐতিহ্যের উপরে ধারণা। 2 নম্বরে রয়েছে রাজধর্মের বিশেষ উল্লেখ সহ শান্তি পর্ব। ইউনিট 3-তে রয়েছে বৌদ্ধ রাষ্ট্রচিন্তা, রাজত্ব, রাজনীতি ও নীতিশাস্ত্রের সম্পর্ক। 4 নম্বর ইউনিটে রয়েছে কৌটিল্যের রাজনৈতিক চিন্তা, রাষ্ট্র কূটনৈতিক সপ্তাঙ্গ তত্ত্ব। 5 নম্বর ইউনিটে রয়েছে ভারতে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারা, একটি বিস্তৃত রূপরেখা। তারপরে রয়েছে জিয়াউদ্দিন বারানি, তারপরে ভালো সুলতান ও আদর্শ রাষ্ট্র, অর্থাৎ আদর্শ সুলতান ও আদর্শ রাষ্ট্র, সমন্বয়বাদের নীতি। আর 6 নম্বরে রয়েছে আবুল ফজল, শাসন ও প্রশাসন সম্পর্কে আবুল ফজলের ধারণা, আর কবির সমন্বয়বাদ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার তোমাদের সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এই সাজেশন অনুযায়ী তোমরা প্রশ্নোত্তর যদি পড়ো, তাহলে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই সাজেশনের প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এবার দেখো, প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা থেকে 1 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্যবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে রাষ্ট্রনীতির পরিভাষা হিসাবে দণ্ডনীতির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো বা সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার উপর একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার উৎস হিসাবে মহাকাব্যগুলির গুরুত্ব আলোচনা করো। তোমাদের অনার্সের সমস্ত পেপারের নোটস পাবে, প্রতি সেমিস্টারের নোটস পাবে। তাই তোমরা নির্দ্বিধায় এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করো এবং ঘরে বসেই সমস্ত সহযোগিতা তোমরা লাভ করো এবং পড়াশোনা করো। তবে যারা গাইডবুক হিসাবে নেবে তারা কোনো রকমের সহযোগিতা পাবে না। তারপরে রাজধর্মের শান্তি পর্ব থেকে তোমাদের প্রশ্ন, মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্মের মূল্যায়ন তুমি কিভাবে করবে। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপথ সংক্রান্ত ধারণার মূল্যায়ন করো। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা প্রয়োজনে ফোন করে কথা বলে নিয়ে তোমরা PDF কপি সংগ্রহ করতে পারো। নিজের ফোনপে বা গুগল পে নাম্বার যদি না থাকে, অর্থাৎ তোমাদের যদি পেমেন্ট অপশান না থাকে, তাহলে তুমি যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে পেমেন্ট করে দিবে ফোনপে বা গুগল পের মাধ্যমে, এবং পেমেন্টের রিসিভ কপিটি তুমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিবে এবং তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং তুমি লিখে দিবে তোমার কোন বিষয়ের নোটস প্রয়োজন। তাহলে তুমি সেই বিষয়ের নোটস পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা ফোনে কথা বলে নিবে। তবে ফোন করলে অবশ্যই সন্ধ্যের পরে ফোন করবে। সেই সময় আমি ফ্রি থাকি তোমাদের সঙ্গে, আমি ফ্রি কথা বলতে পারবো এবং সময় দিতে পারবো। এরপরে দেখো, বৌদ্ধ রাজনৈতিক চিন্তা থেকে প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বুদ্ধের মতে একজন আদর্শ রাজার গুণাবলী কি কি। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় দীঘা নিকায়ার সারবস্তু উল্লেখ করো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই PDF কপিতে কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, এটি তৈরি করা নোটস। তোমাদের এই নোটসগুলো পুরো কম্পিউটার টাইপ করা হয়েছে। তোমরা
ভিডিওটি দেখবে, পিডিএফ কপি শেষে দেখানো হবে। তোমরা আলাদাভাবে ডেমো দেখতে চাইলে পরবর্তী সময় সেই ডেমো দেখতে পাবে না, অবশ্যই তুমি ভিডিওটি দেখে নেবে এবং পিডিএফ কপি কীভাবে লেখা রয়েছে, উত্তর কীভাবে লেখা রয়েছে সেটি দেখে নেবে, ভিডিওর শেষে অবশ্যই তোমাদের দেখানো হবে। 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের রাজপথ সম্পর্কিত তত্ত্বের উপরে একটি টিকা লেখো। কৌটিল্যের রাজনৈতিক চিন্তা থেকে এবার প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মতে পররাষ্ট্র নীতির গুণগুলি কি? 12 নম্বর প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা পররাষ্ট্র নীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। এরপরে 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, কৌটিল্য কিভাবে তার রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেন। 15 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কূটনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা পররাষ্ট্র নীতি পরিচালনায় কূটনৈতিক প্রতিনিধিদের পরিচয় দাও। 16 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মত অনুসরণে বা অনুসারে রাজার অপরিহার্য গুণাবলী সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা, জিয়াউদ্দিন বারানি থেকে প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে মুসলিম শাসকদের কর্তব্য ও দায়িত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদী আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 20 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বারানির অর্থাৎ জিয়াউদ্দিন বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্য মণ্ডিত দিকগুলি আলোচনা করো, অথবা বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার উপরে টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বারানির ধারণার মূল্যায়ন করো, অথবা বারানির নির্দেশিত আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় সুলতানের গুণাবলী আলোচনা করো বা গুণাবলীর উপর একটি টিকা লেখো। 22 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাজনৈতিক আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মধ্যযুগীয় রাজতান্ত্রিক আদর্শে রাজা বা শাসক বা সরকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো স্টার চিহ্ন কম দেওয়া রয়েছে সেগুলো তার তুলনায় কম গুরুত্বপূর্ণ, এবং যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমরা একটু দেখে রাখবে। সেগুলো যদি তোমরা দেখে রাখতে না পারো তাও কোনো সমস্যা নেই, তবে যদি 100% কমন পেতে চাও তাহলে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই তোমাদের পড়তে হবে। এবার আবুল ফজল ও কবিরের রাজনৈতিক চিন্তা থেকে তোমাদের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আবুল ফজলের রাজতান্ত্রিক সরকারের ধারণার বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, আবুল ফজলের দৃষ্টিভঙ্গিতে শাসক বা রাজা বা সম্রাটের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদের উপর একটি নিবন্ধ লেখো। 26 নম্বর প্রশ্ন, ধর্ম সমন্বয় বিষয়ে কবিরের ভাবনা সংক্ষেপে আলোচনা করো। আর 27 নম্বর প্রশ্ন, কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। এই ছিল তোমাদের 27খানা প্রশ্ন, তার মধ্যে 20খানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই 20খানা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো আশা করি তোমরা 90% কমন পাবে, আর 100% কমন পেতে হলে এই 27খানা প্রশ্ন তোমাকে পড়তে হবে। আর এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি পেতে চাও এখানে তোমরা সমস্ত পেয়ে যাবে, তোমাকে ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছিল এবং 2022 সালে কি প্রশ্ন পড়েছিল, এগুলো কিচ্ছু ভাবতে হবে না, সমস্ত পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা কমপ্লিট পেয়ে যাবে। 250 টাকায় একটি পেপারের জন্য তোমাকে পেমেন্ট করতে হবে, আর অনার্সের 3টি পেপারের জন্য তোমাকে 750 টাকা পেমেন্ট করতে হবে। আর অনার্স তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স এসিসি পেপারের জন্য 200 টাকা, এবং জি পেপার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় জি বিষয় হিসাবে থাকে তাহলে তোমাদের সেই সমস্ত জি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের অনার্স এবং জেনারেল পেপার মিলিয়ে 5টি পেপার রয়েছে, 5টি পেপার একসঙ্গে নিলে 1100 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে 2022 সালে কি প্রশ্ন পড়েছিল সেটিও দেওয়া রয়েছে। এরপরে সাজেশন অনুযায়ী পরপর যে তোমরা সাজেশন দেখলে সেই সাজেশন অনুযায়ী পরপর উত্তর দেওয়া রয়েছে। কোন প্রশ্নটি কত সালে পড়েছে তাও তোমাদের ব্র্যাকেটে লিখে দেওয়া আছে প্রশ্নের শেষে, তাই তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে, এবং সুন্দর করে তোমাদের উত্তর লিখে দেওয়া রয়েছে। আর এই উত্তর তোমরা পড়বে এবং নিজের মতো করে তোমরা লেখার চেষ্টা করবে। এখানে দেখো 2 নম্বর প্রশ্নটি 2021 সালে পড়েছে, এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। এইভাবে পুরো এইরকম কম্পিউটার টাইপ, এখানে কোনো রকমের হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো কম্পিউটার টাইপ। তোমাদের একটি লেখা ও হাতের লেখা বা তোমাদের বইয়ের ছবি তোলা নেই। আমাদের এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়, কারণ আমাদের প্রত্যেকটি সাবজেক্টের টিচার রয়েছে এবং টাইপিস্ট রয়েছে, তাদের নিয়মিত বেতন দিতে হয়, তাই আমাদের অনেক খরচ। সেই খরচের সামান্যতম অংশ তোমাদের কাছ থেকে নিয়ে যাতে সেই খরচগুলো আমরা তুলতে পারি, কারণ ইউটিউব ভিডিওতে সেইভাবে ভিউজ হয় না, স্টুডেন্টরা সেইভাবে এই ভিডিওগুলো কমপ্লিট দেখে না, একটু একটু করে দেখে, যে কারণে আমাদের রেভিনিউ জেনারেট হয় না। মাসে 100-200 টাকা হয়, তাতে আমাদের কিছুই হবে না, কারণ আমাদের প্রচুর খরচ। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছে নিই, তাই কোনো রকমের দামাদামি তোমরা করবে না, কারণ তোমরা যদি বই কিনে এই সমস্ত নোটস তৈরি করতে যাও প্রচুর টাকা খরচ হবে, তারপরে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আর তোমরা অন্যভাবে যদি নোট সংগ্রহ করতে যাও তাহলেও তোমাদের প্রচুর টাকা ব্যয় করতে হবে, কিন্তু আমাদের এখান থেকে একই প্রাইস, তুমি যে বিষয়েরই নোটস নাও না কেন, অনার্সের হলে 250 টাকা, জেনারেল হলে 200 টাকা। এখানে কোনো রকমের দামাদামি করবে না, আমাদের একই প্রাইস। তোমরা দামাদামি করে আমাদের
ছোট করবে না বা আমাদের খারাপ লাগার জায়গাটি তৈরি করবে না, কারণ এখান থেকে আমাদের তেমনভাবে কোনো রোজগারই হয় না। আমরা পরিশ্রম এবং অর্থ ব্যয় করে যাচ্ছি, কিন্তু আমরা তার সুফল এখনো পাইনি। তাই তোমরা আমাদের সঙ্গে যদি সহযোগিতা করো তাহলে তোমরাই উপকৃত হবে এবং তোমরা সমস্ত রকমের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।